শেরপুরের ঝিনাইগতিতে শ্রীবর্দী উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের হত্যাকাণ্ডের ঘটনায় কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে। সেখানে একটা ভিডিওতে দেখা যাচ্ছে রেজাউল করিম নিস্তেজ হয়ে পড়ে আছেন, তাকে একাধিক লোক আঘাত করা হচ্ছে এবং সাপের মতো পিটিয়ে তাকে হত্যা করা হলো। তার আগে এখানে যে অভিযোগটা, ওখানে যারা ছিলেন উপস্থিত তারা যেটা করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, ওখানে জামায়াতের যারা ছিলেন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন, যে ওখানে গেলে একটা ফ্যাসাদ তৈরি হবার পরিষ্কার সম্ভাবনা তারা দেখছেন এবং তারা বলছেন যে যা হওয়ার হবে আপনারা না, তারা বলছেন যে আমরা নিরাপত্তার জন্য এখানে আছি। তাদেরকে উত্তর দিয়েছেন তারা, এটা ভিডিওতে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে যে নিরাপত্তা আল্লাহ দিবেন, আমাদেরকে যেতে হবে। তো এরপরে এই ঘটনাটা ওখানে ঘটলো এবং তারপরে এই হত্যাকাণ্ডটা ঘটলো। এখানে আসলে দায় আপনি কাকে দিতে চান? ধন্যবাদ আপনাকে। আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শহীদ ওসমান বিন হাদি পর এই দ্বিতীয় শহীদ, এদেশ এ ভার কতখানি বহন করতে পারবে। এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আজকে কিন্তু কড়া ভাষায় বলেছেন যে এই ধরনের কাজ যদি করে ভয়ভীতি সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করে যদি কায়েমি স্বার্থবাদীদের উদ্দেশ্য হাসিলের জন্য একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিততে চাওয়া হয়, তাহলে সেটা ভুল হবে। এবং আমরা যেমন বলেছি ভোট কাউকে কারচুপি করতে দেওয়া হবে না, আমরাও করব না। ঠিক সেরকম এখন থেকে একটা মানুষকে, আমরা তো এটা জুলাই উদ্ভুত্থানের আগে দেখেছি, জুলাই উদ্ভুত্থান থেকে তো এই শিক্ষাটা নেওয়া উচিত ছিল। যারা আজকে এই জনসভা করতে পারছেন, সারা দেশে ঘুরতে পারছেন, যারা কথা বলতে পারতেছেন, তা তো গত 17 বছর ছিলেন না কোথাও। গত 17 বছর তারা ছিলেন। আজকে যে এই হায়নার মতো পরিস্থিতি সৃষ্টি করলেন, তাহলে আপনি ইলেকশনে জিতে কি করবেন? এই যে আপনি যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে আজকে মানুষকে এইভাবে মেরে মৃত্যুবরণ করালেন, শহীদের দরজায় পৌঁছে দিলেন, তাহলে এই অমানুষত্ব যাদের মধ্যে আছে তাদেরকে যদি ভোট দেওয়া হয়, তারা যদি ক্ষমতায় যায়, তারা কি আবার আগের মতো পুনরাবৃত্তি করবে? এটা একটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি বারবার বলতেছি যে এবারে ইলেকশনে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক অবস্থা, পুলিশ বলতে হবে নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তবে এই মৃত্যু, সেই দায়িত্বের জায়গা যদি আরেকটু মেনশন করে বলেন। জামাতের ওখানকার জেলার নেতারা ওখানে মানে অনেকেই এটা বলছেন যে তারা ইচ্ছা করলে এটা এড়াতে পারতেন, এই ঘটনাটা এড়াতে পারা যেত, এবং তারা যদি পুলিশের কথা শুনতেন, সেনাবাহিনীর কথা শুনতেন, তাদেরকে কিন্তু তারা কর্তব্য পালন করতে দেন নাই। আবার আজকে যখন এই মানুষটার যিনি মৃত্যুবরণ করেছেন তার জানাজা হচ্ছিল, সেখানেও জামাতের কোনো সিনিয়র নেতৃবৃন্দ বা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা দেখলাম না। তো সেইটাও কি মানে দুইটা জিনিস আমি আপনাকে বলি। যদি জামাতে এই কথাটা বলছে এটা এড়িয়ে যাওয়া যেত, তাহলে বোধহয় এতগুলো আর্মি আহত হতো না। আপনি একটা জিনিস বলেন, একদিকে বলছে তাহলে জামাত ওখানে গেছে, যা ওখানে কি হয়েছিল, ওখানে মিটিংটা কার ছিল? মিটিংটা কি দুই দলের কোনো মিটিং ছিল? না। আপনি দেখেন ওখানে, আপনি তো সমাবেশগত আপনার একটা অধিকার, জি, আপনি সেই অধিকারটাকে হরণ করতে যাবেন। আচ্ছা, ধরে নিলাম আপনার কথা যে জামাতের কেউ ওখানে যেও না, তাহলে এতগুলো সেনা সদস্য যে আহত হলো, এতগুলো মানুষ আহত হলো, এটা কি জামাতের দ্বারা হলো? আপনি তো একটা জায়গায় দেখাতে পারতেছেন না এখন পর্যন্ত। আপনি যেটা বললেন যে জামাতের সিনিয়র লিডাররা গেছেন বা জাননি, সেই উত্তরটাই পরে দিচ্ছি। এখন পর্যন্ত বলেন তো বিএনপির পক্ষ থেকে এই মানে কি বলবো, এরকম একটা নিষ্ঠুর একটা মানে অমানবিক কাজের জন্য কি তার আজকে তো তার নেতা 3-4 জায়গায় জনসভা করছেন, এই জন্য কি দুঃখ প্রকাশ করছেন? বিএনপির মিডিয়া সেল, বিএনপির মাহাদি আমিন, তিনি নির্বাচনী দায়িত্বে রয়েছেন, সেখানে কিন্তু তিনি বলেছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন এটা কোনোভাবেই কাম্য না, এবং তিনি বলেছেন যে এটা এড়াতে পারতেন, সেই ঘটনাও তিনি বলেছেন, এবং সবাইকে সংযত থাকার জন্য তিনি আহ্বানও জানিয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে আমাদের দেশের কালচারটা কি? আমাদের দেশের কালচার হচ্ছে একটা পার্টির চেয়ারম্যান বা আমিরের কথায়, আমিরের কাছ থেকে এগুলো আসা উচিত বলে সবসময় জনগণ ভাবে। যেমন যখন যেখানে যে কেউ যদি আত্মাহতি হয়, শহীদ হয়, সঙ্গে সঙ্গে কিন্তু দলের প্রধান সেখানে যান। আজকে আপনি যেটা বললেন যে আজকে সেন্ট্রাল নেতৃবৃন্দর 3 জন অলরেডি ওখানে গিয়েছেন, ময়মনসিংহ হাসপাতালে ভর্তি হয়েছিল যারা, তাদেরকে দেখতে গিয়েছেন, এবং ঢাকায় একজনকে নিয়ে আসার কথা ছিল, তাকে আনা হয়নি, তাকে ময়মনসিংহে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সো জানা যায় যেতে পারা যায়নি, কারণ আজকে অলরেডি অনেক জায়গায় অনেক কমিটমেন্ট ছিল, যে কমিটমেন্টগুলো হয়তো কি করতে হতো, পোস্টপোন করতে হতো যদি আমির সাহেবকে ওখানে যেতে হতো। কিন্তু দলের নেতৃবৃন্দ যারা দায়িত্বশীল উপরে, তারা অবশ্যই গেছে বলে আমার ধারণা, আমি যতটুকু জানি। জি, না ওটা দেখে বিশেষ করে ওই ছবিটা যখন আসে আবার সোশ্যাল পিটিয়ে মিডিয়ায়, একটা লোককে মারতেছেন, চিন্তা করেন তো, আপনি একটা লোককে পিটিয়ে মারতেছেন, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এইটা আমাদেরকে দেখতে হবে। এই জন্য কি আমরা এই রাজনীতি করছি, এই জন্য কি আমরা ইলেকশনে যাচ্ছি। তাহলে আপনি ইলেকশনের দিন যত ঘনিয়ে আসতেছে, সংযম প্রদর্শন করা, যেটা আপনাকে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বন্ধ করতে হয়, আপনি ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন কেন? জি, আচ্ছা।
আচ্ছা, আমরা আমরা একটু আসছি আলোচনায়। আমাদের অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আপনি সম্ভবত আমাকে শুনতে পাচ্ছেন। আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন, যদি একটু যুক্ত করেন যে এই ঘটনাটা মানে বিএনপি কিভাবে দেখছে, এবং এই ঘটনার সাথে কি আপনি একটু মিলাবেন যে 1/11-এর সময় বাইতুল মোকাররম মসজিদ এলাকায় যে লগি বৈঠার দেখলাম আমরা একটা ভিডিওতে, দেখা যাচ্ছে যে এই মানুষটাকে পিটিয়ে মারা হচ্ছে। তিনি হয়তো ওই সময় মারাও গেছেন, দূর থেকে তো ভিডিওটা করা, আপনি দেখেছেন কিনা আমি জানি না। সো মারা যাওয়ার পরও মনে হচ্ছে তার উপরে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। আপনার কি প্রতিক্রিয়া? ধন্যবাদ আপনাকে। আমি তখন বিএসএস এ কাজ করতাম। জি। আমি দোতলা থেকে তাকিয়ে সেই লগি বৈঠার যেভাবে পিটিয়ে হত্যা করা হয় সেটা আমি নিজে চোখে দেখেছি। কিন্তু আমি বলবো এখন যে নির্বাচনে আছে বড় দল বিএনপি এবং জামাত সহ যতগুলি দল আছে সব কিন্তু অভ্যুত্থানের শক্তি। এই অভ্যুত্থানের শক্তিদের মধ্যে এরকম বাক বিতণ্ডা, হানাহানি এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। তবে আমি বলবো যে যদিও এটার ব্যাপারে মাহাদি আমিন সাহেব কিন্তু বলেছেন এটা অনাকাঙ্ক্ষিত, এটা ঠিক আছে, কিন্তু ওখানের যে ঘটনা ওই জায়গাটা কিন্তু আমার শ্বশুর বাড়ি, আমি খবর নিয়েছি। ওখানে মূলত ইস্তেহার ঘোষণার জন্য ওই জায়গাটা ঠিক করা হয়েছিল, কিন্তু ওখানে আর্মি ছিল, পুলিশ ছিল, আইন শৃঙ্খলা বাহিনী ছিল। যেমন জামাতের মিছিলের মতো করে আসতে থাকে তখন তাদের বাধা দেওয়া হয়, ওখানে গিয়ে যাবেন না, গেলে সংঘর্ষ হবে। অর্থাৎ বলা হয়েছে যে তারা চলে যাক, তারপর আপনারা যান। কিন্তু সেটা জামাতের নেতাকর্মীরা সেটা মানেন নাই, সেটা আসার চেষ্টা করেছে। প্রথম দিকে ধস্তাধস্তিটা আইন শৃঙ্খলা বাহিনী এবং আর্মির সাথে ঘটে। এরপরে ওইটা শোনার পরে বিএনপির লোকরাও আসে এবং সংঘর্ষ হয়, সেখানে একজন নেতা, জামাতের নেতা নিহত হয়। এটা অত্যন্ত দুঃখজনক। তবে আমি কিন্তু দুঃখ প্রকাশ করেও বলছি যে আমাদের যে শেষ নির্বাচনগুলো হয়েছে ফেসিবাদের সময়, আপনার নির্বাচনে যদি তুলনা করেন তাহলে আপনি দেখবেন এবারে মাত্র নির্বাচনের ইশতেহার দেওয়ার পরে মাত্র 3 জন মারা গেছে। অতীতের চাইতে এবারে কিন্তু সংঘর্ষ, সহিংসতা এবং নিহতের সংখ্যা কিন্তু কম। এখানে মেইনলি আমি বলবো যে গতকালকে মারা গেছে শেরপুরে আপনার ঝিনাইগাতি এবং হাদির হত্যাটা খুবই স্পর্শকাতর। আচ্ছা, আপনি যেভাবে মাত্র বলছেন, সেটা যদিও সরকারি হিসাবে, আজকে যেমন প্রেস সেক্রেটারি এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং তার হিসাবে তিনি 4 জন কথা উল্লেখ করেছেন, এবং তিনি আগের ইলেকশনের কথা স্মরণ করেছেন, 2014-র কথা। সেই সময় অনেক মানুষ মারা গিয়েছিলেন, ইলেকশনের দিনই 19 জনের কথা উল্লেখ করেছেন। কিন্তু আপনি একটা জিনিস আমাদেরকে একটু বলবেন যে চেয়ারের সামনে বসাকে কেন্দ্র করে এই সংঘর্ষ আমরা দেখলাম, যে আগে জামাতের লোকজন এসে ওখানে বসছে এবং সেখানে বিএনপির লোকজন এসে ওই চেয়ারে বসতে পারে না, হয়তো আমরা পরিষ্কারভাবে জানি না ঘটনাটা কি, কিন্তু এই ঘটনা বিএনপিকে ভোটের মাঠে এগিয়ে দিল না পিছিয়ে দিল? না, এটা বলা মুশকিল। কারণ হচ্ছে আমরা কিন্তু বক্তব্য শুনছি, আপনি খেয়াল করে দেখেন জামাতের আমির এবং বড় দল বিএনপির চেয়ারপারসন, তাদের চেয়ারম্যান, ওনারা কিন্তু খুব বেফাস কথাবার্তা খুব কমই বলছেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু এই সংঘর্ষে কিন্তু জড়িত হচ্ছে। তো আমার মনে হয় যে আরেকটু যদি সবাই শান্ত হয়, অর্থাৎ উস্কানিমূলক বক্তব্য বা পার্টির প্রধান থেকে যদি এমন কোনো বক্তব্য না আসে যাতে কর্মীরা উত্তেজিত না হয় এবং সবাই অভ্যুত্থানের শক্তি, এখন দেশের যে অবস্থা, একটা নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। সুতরাং একটা নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয়, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল বাংলাদেশে আছে, তারা কিন্তু আগের থিওরি পাল্টায় ফেলছে। আগে বলতো যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন, এবারে এসে কিন্তু তারা বলছে ভোটাররা যদি উপস্থিত হন, ভোটাররা যদি ভোট দেন তাহলে নির্বাচন গ্রহণযোগ্য। আমার কথা হচ্ছে ফেসিবাদী দল যেহেতু বাইরে আছে এবং তাদের দোসররাও বাইরে আছে, অভ্যুত্থানের শক্তিরা আরো সংযমিত হওয়া উচিত এবং আমার মনে হয় নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয় এবং ইউরোপীয় ইউনিয়নের থিওরি অনুযায়ী যদি গ্রহণযোগ্য হয়, তাহলে আমরা বিশ্বের বুকে কিন্তু মাথা তুলে দাঁড়াবো এবং ফেসিবাদের আর উত্থান হয়তো হবে না। আচ্ছা, এর সাথে আপনি আজকে বুঝলাম যে এই পরিবেশ নিয়েও আপনি খুব একটা অসন্তুষ্ট না, মানে ইলেকশনের পরিবেশ মোটামুটি ঠিক আছে, মানে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। মনে আছে আপনার জুলাই মাসে আপনি একটা মন্তব্য করেছিলেন যে ইলেকশন, আপনি বলেছিলেন যে 2027-এ গিয়ে ইলেকশন হবে, এই সরকার ইলেকশন দিবে না, এবং সেই সময় আপনি বলেছিলেন যে বিএনপি এখন একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। আপনার কি মনে হয় যে বিএনপি এখনো সেই ট্র্যাপের মধ্যেই আছে নাকি বের হয়েছে ওখান থেকে? না, এখনো ট্র্যাপের মধ্যে আছে। কিরকম আপনার এটা আমি অন্য আলোচনা, আমি শুধু জামাতের নেতা মারা গেছে এই প্রসঙ্গে বলছি। অনেকগুলো আমি বলবো যে এখনো বিএনপি তাদের ধারণা যে নির্বাচন হলেই নির্বাচনটা তাদের দরকার, এরকম ভাব। জনগণ মুখিয়ে আছে, তাদের ভোট দিবে। আর জামাতের বক্তব্য হচ্ছে ইসলামিক দলের ভোটগুলো এক বাক্সে ফেলে এবারে তারা সরকার গঠন করার প্রত্যাশা। এই জন্যে কিন্তু খুব প্রতিযোগিতা দেখা যাচ্ছে এবং কিছু কিন্তু
থ্রেট কিন্তু আসতেছে, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি কিন্তু থ্রেট আসতেছে। এখন ধরেন, এখন সামনে যেটা আসছে, আমি কিন্তু চিন্তা করতেছি নির্বাচনের পরে এখন গণভোট হবে, হ্যাঁ না থাকবে, তার সাথে গণপরিষদ নির্বাচন একই সাথে হবে। একই সাথে হওয়ার পরে আজকে ঐক্যমত কমিশনের, কালকে ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেছেন যে গণপরিষদ আপনার সংস্কার এন্ডোর্স না করা পর্যন্ত 6 মাস গণপরিষদ কাজ করবে। তার মানে কি, ধরেন জামাত জিতলো বা বিএনপি জিতলো, তাদের তাহলে 6 মাসের ভিতরে সরকার গঠন করতে পারছে না, তখন কে হবে? তাহলে কি এই সরকার ক্ষমতায় থাকবে? এটা কি বিএনপি বা জামাত এটা অ্যালাউ করবে? পরিস্থিতিটা কল্পনা করেন, পরিস্থিতিটা কি হবে? নির্বাচন হয়ে গেছে, একটা দল মেজরিটি পেল, হয় বিএনপি অথবা জামাত, কিন্তু তাকে সরকার গঠন করতে দেওয়া হবে না। তাদেরকে অনেকটা বলবো যে বল প্রয়োগে সংস্কার এন্ডোর্স করতে বলা হবে। আপনার এদিকে আবার বলা হয়েছে যে 100 আপনার কত 100 আপনার 40-60 দিন, 160 দিনের ভিতরে আপনার এই সংস্কার আপনার অনুমোদন করতে হবে সংসদকে, তাহলে বলে 3 মাস। তো আপনার এই 3 মাস যদি এটাও হয়, তাহলেও আপনি বলেন যে তাহলে ওই সময়টা সরকারে কে থাকবে? এটা তো পরিষ্কার না। সুতরাং আমি তো মনে করি আফটার ইলেকশন, আমি মনে করি মেজর ক্রাইসিস হবে এবং ইলেকশন হয়তো পিছিয়ে যাবে, আর না হলে নতুন করে সমস্যা তৈরি। আপনি এখনো মনে করছেন ইলেকশন পিছিয়ে যাবে? ইলেকশনের কিন্তু আর আছে, আর কয়দিন, আর 9-10 দিন এখনো মনে করেন? আমি বলছি যে না, আমি বলছি যখন গণভোট এবং হানা ভোট এবং আপনার সংসদ নির্বাচন একই সাথে হবে, 2টা ব্যালটে নির্বাচন হয়ে গেল, রেজাল্ট আসলো, রেজাল্ট আসার পরে এখন সংসদকে বলা হচ্ছে যে এটা হচ্ছে আপনার সংসদ, আপনার এটাকে বলা হয় ইংরেজিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অথবা বলা হবে সাংবিধানিক সংস্কার পরিষদ। এবং আপনার আলী রিয়াজ সাহেব বলেছেন এই সংবিধান সংস্কার পরিষদ এটা গঠন হবে এবং এরা 6 মাস থাকবে। তাহলে অর্থাৎ তাদেরকে তাহলে সরকার গঠন করতে দিচ্ছে না, তখন কি করবে? ধরেন জামাত মেজরিটি পেলো, অথবা 151 সিট পেলো, অথবা বিএনপি পেলো, তারা সরকার গঠন করতে দিবে না, তখন কি দাঁড়াবে? তারা কি চুপ করে বসে থাকবে? বসে থাকবে না তো, তখন পরিস্থিতিটা কল্পনা। আচ্ছা, হ্যাঁ, এটা তার বক্তব্য একটা কনফিউশন তৈরি করেছে অনেকের মধ্যেই। এই কনফিউশনটা এখন নতুন করে জেগে বসছে উনি এটা বলার পরে। সেটা উনি হয়তো আমাদের সাথে গেস্ট হয়ে আসলে আমরা এটা জিজ্ঞেস করবো। একটু ব্যারিস্টার শাহরিয়ার কবির যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন, যে আপনি সম্প্রতি একটা অনুষ্ঠানে ভোট ইঞ্জিনিয়ারিং নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং রিগিং এর উদাহরণ সেখানে টেনেছেন, এবং দেখলাম যে আপনি 2টা বাটি নিয়ে এসে সেখানে বুঝিয়ে দিচ্ছেন যে যদি এটা কেউ ভরে দেয় আমার অগোচরে, তাহলে আমি কিভাবে বুঝবো? আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে এত শঙ্কার কারণ কি? মানে কিভাবে আপনি এই কনফিউশনটা আপনার মধ্যে আসলো? যদি এর সাথে যুক্ত করে রাখি, বিএনপির অনেকেই মনে করেন যে এই এখন প্রশাসনে যারা আছে, এখন পুলিশে যারা আছে, তারা অনেকেই জামাতের মনোভাবাপন্ন। শুনেন, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, ওই দিকে আর যাবো না। আপনাকে একটা গ্রাফ দেখাই, যদি পারেন জুম করে দেখান। 181 জন গত 16 মাসে বিএনপি ইন্টারনাল কনফ্লিক্ট, এবং তাতে হত্যা হয়েছে। এবং এই হত্যার মধ্যে কে কে আছে সেটাও বলে দিই। বিএনপি আছে, যুবলীগের আছে, যুব দলের আছে, ছাত্রলীগের আছে, কৃষক দলের আছে, সাধারণ ছাত্র আছে, ব্যবসায়িক আছে, নাইট গার্ড আছে, সাধারণ মানুষ আছে, এই যে পুরা, এবং সবজি বিক্রেতা পর্যন্ত আছে। এই 1.5 বছরে আজকে আপনি যে কথাটা আমার সম্মানিত ভাই বললেন, উনি তো বললেন যে হ্যাঁ ম্যানিফেস্টো প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে ইউনো সাহেব, এটা কিন্তু কোনো দলের অনুষ্ঠান না, লোকাল ইউনো সাহেব অনুষ্ঠান আয়োজন। সেই অনুষ্ঠানে যে আমি সামনের সিটে আগে গেলাম, আমি বসে আছি, আমাকে তুলে দিতে হবে কেন? তাহলে আপনি ওই যে এই কথাটা কেন বললাম, হোয়াই দিস ইজ এ পার্ট অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমি আপনাকে একটা জিনিস শোনাই, কেন আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করতেছি। আমি 3টা কোশ্চেনের এখন উত্তর পাইনি, সেজন্য আমি ইলেকশন ইঞ্জিনিয়ারের আশঙ্কা করতেছি। সেই 3টা প্রশ্নের উত্তর হচ্ছে, ভারত কেন বারবার বলতেছে বিএনপির সাথে, বলতেছে না কিন্তু বাংলাদেশে একটা নির্বাচন হলে নির্বাচিত দল যেই আসুক তার সাথে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব, সেটা না বলে তারা বলতেছে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির সাথে ভারত কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো ভারত অলরেডি ডিক্লেয়ার দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে। দ্বিতীয় আর একটা কথা কি বলছেন, যে যদি কারচুপি ইলেকশন না হয় তাহলে জামাত ক্ষমতায় আসবে না। সো ভারতে যে প্রিডিকশন করতেছে, ভারত জ্যোতিষীর যে ভূমিকায় আছে, এই ভূমিকাটার কারণে আমি বলতেছি। এবং আরো একটা জিনিস যেটা আজ পর্যন্ত মানে আমাদের কারো কাছে, জাতির কাছে ক্লিয়ার না, কি সেই অশনি সংকেত ছিল যার কারণে একটা দলের প্রধান এদেশে ফিরে আসতে পারেনি, কে কোন সিগন্যাল দিল। এবার আমি আপনাকে এই ভারতের এই কথাটার জন্য আমি এই বইটা দ্য কলিশন ইয়ার্স, এই কলিশন ইয়ার্সটা প্রণব মুখার্জির, এই প্রণব মুখার্জির
পেজ নম্বর 114 থেকে আপনাকে একটু পড়ে শোনাই। ইন ফেব্রুয়ারি 2008, তার আগে দেশবাসীকে বলি, 2008 ডিসেম্বর মাসে হয়েছিল আমাদের ইলেকশন বাংলাদেশে, আর 2008 সালে হয়েছিল ইলেকশন। আর ফেব্রুয়ারি মাসে প্রণব মুখার্জি কি বলতেছে শোনেন। ইন ফেব্রুয়ারি 2008, Bangladesh Army Chief Moyun Ahmed came to India on a 6-day visit. He called on me too. During the informal interaction, I impressed upon him the importance of releasing political prisoners. He was apprehensive about his dismissal by Sheikh Hasina after her release. But I took personal responsibility and assured the general of his survival after Hasina returned to power. অনেকে বলে যে আমি নাকি বই থেকে অল্প একটু পড়ি, বাকিটুকু পড়ি না, সেজন্য আপনাকে বই দিয়ে দিলাম। 2008 সালের ফেব্রুয়ারি মাসে প্রণব মুখার্জি বলতেছে ময়ূর আহমেদকে যে আপনার চাকরি যাবে না, চিন্তার কোনো কারণ নাই, শেখ হাসিনা ক্ষমতায় আসবে এবং আপনার চাকরিটা থেকে যাবে। 2008 সালের ফেব্রুয়ারিতে, 2008 সালের ডিসেম্বর আমরা ইলেকশন করতে যাচ্ছি, ইলেকশন করব, উনি ফেব্রুয়ারি মাসে বলে দিল কিভাবে। আজকে সেই জিনিসগুলো এখানে কি উদীয়মান, এই যে হত্যাযজ্ঞ, এগুলো সব হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পার্ট। অল আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং পার্ট। কেন এই পার্ট? যে বিএনপির সাথে তুমি যদি বিএনপির কথা না শোনো, বিএনপিকে ভোট না দাও, তাহলে তোমার করুণ পরিণত ওয়েট করতেছে। এটাই 2008 সালে করে এসছে আওয়ামী লীগ। 2008 সালে কি করছে? 2008 সালে এই জনাব তারেক রহমানকে মারছে, মৃত্যু মুখে পতিত করছে, কোকোকে মৃত্যু মুখে পতিত করছে, করে পুরা ভোটারকে দেখাইছে যে বিএনপির এই করুণ অবস্থা, তুমি যদি বিএনপির পক্ষে ভোট দাও তোমারও এই করুণ অবস্থা হবে। আজকে কি বিএনপি সেই সিগন্যাল দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামকে? তো বড় ভুল হবে, তাহলে বড় ভুল হবে। 2006 সালে মানে 111 থেকে যদি শিক্ষা না নিয়ে আর একটা 111 চিন্তা করে থাকেন, এবং এরকম আর যারা বলতেছেন একজন দুইজন না, প্রতিটা মানুষের প্রাণের মূল্য আছে। আপনি যে প্রাণ তৈরি করতে পারেন না, আপনি সেই প্রাণকে বলতে পারেন না মাত্র 3 জন হত্যা হয়েছে, 10 জন হত্যা হয়নি। আর সেজন্যই তো জুলাই বিপ্লব হয়েছে। একজন হত্যা হবে কেন? চেয়ারে বসা নিয়ে আপনি কেন হত্যা করবেন? আপনাকে এই ক্ষমতায় দিল কে? আপনি তাহলে এই ত্রাসের রাজত্ব করে জিততে চান, সে আশা পূরণ হবে না ইনশাল্লাহ। আর এই যে ভারতের যে আগের মতো ভবিষ্যৎবাণী, ভারত আপনাকে আবার ক্ষমতায় বসাবে, সে আশাও পূরণ হবে না ইনশাল্লাহ। তাতে যাই হবে তাই এই দেশের জনগণ ফেস করবে, এবং এই জন্য বিপ্লব হয়েছে। কিন্তু আপনি কি বলবেন যে জামায়াতের আমিরের সাথে তো ভারতের কোনো পর্যায়ের কোনো বৈঠক হয় নাই? আমি আপনাকে দুইটা জিনিস বলি। জামাতের আমির সাহেব হচ্ছে একটা মানুষ যে প্রকাশ্যে বলে দিছে যে একটা দেশ অনুরোধ করছে যে আপনাকে আমি দেখতে আসছি, আপনি অসুস্থ, আপনাকে দেখতে আসছি, আপনি কথাটা গণমাধ্যমে দিয়েন না। সে কথাটা তিনি নিজেই প্রকাশ করে দিচ্ছেন। যেটা উনি বলছে এটা ওনা বলা ঠিক হয়নি। আমাদের কাছে সময় আসতেছে, ওনারাও আসছে, আমাদের সাথে ওনাদের দেখা হয়েছে। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলেন তো, জয়শঙ্কর সাহেব আসলেন কবে? জানাজা পড়তে, তাই না? উনি অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে বসছেন? হয় একটা পলিটিক্যাল পার্টির সাথে কেন ইন্ডিয়া বসতেছে বারবার? আপনি বলেন না, একটা দেশের ফরেন মিনিস্টার আসলো, সে তো কি হবে, রাষ্ট্রীয়ভাবে হোটেলে বসুক, তার অ্যাম্বাসিতে বসুক, তিনি সংসদ ভবনে গেলেন, বসেছেন, ভালো কথা, জানা যায় অংশগ্রহণ করবেন। ওখানে কেন একটা পলিটিক্যাল পার্টির সাথে হলো? কেন আর কোন দল নাই? সিপিবি নাই, এনসিপি নাই, কার সাথে হলো না? তাহলে আপনার সম্পর্ক কি? ইন্ডিয়া একটা দলের সাথে সম্পর্ক করতে চায়, ঠিক বিগত দিনের মতন। বিগত দিনে যেমন আওয়ামী লীগকে পছন্দ করছিল, আজকে বিএনপিকে পছন্দ করতে চায় কেন? আচ্ছা, আমরা আসছি আপনার কাছে, আবার ফিরবো। জনাব আবুল হোসেন রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আপনি উপস্থিত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে এম এ আজিজ, তিনি আমাদের এই আলোচনা শুনছিলেন, অনলাইনে তিনি আছেন। আপনি কি কিছু যুক্ত করতে চান যে এইখানে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি একটা বক্তব্য আমি কিছুক্ষণ আগে শুনে আসলাম, তিনি বলছেন যে তলে তলে একসঙ্গেই ছিল সেই দল। কোন দলের কথা, মানে দুই দল, এক দল চলে গেছে আর এক দল আছে, তিনি আসলে কোন দলের কথা মেন করেছেন এবং কিভাবে তিনি কি বোঝাতে চাইলেন এখানে, কি আপনি কি বুঝলেন? আমি আগে আপনার ব্যারিস্টার সাহেবের কথার একটা উদাহরণ দিই। জামাতের নায়েবে আমির ভারতে গিয়ে প্রণব মুখার্জির সাথে, ফরেন মিনিস্টারের সাথে দেখা করছে, এবং শ্রীরাধা দত্ত তার সাথে দেখা করে বলছে শরিয়া আইন আমরা বাস্তবায়ন করব না। আমেরিকান অ্যাম্বাসেডার তিনি আগেও বলেছেন আমেরিকা জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়, এবং আজকে এখানে টকশো করছি, আজকে জামাতের আমিরের বাসায় আমেরিকান রাষ্ট্রদূত সহ আর একজন গিয়ে, এক দল গিয়ে বৈঠক করেছে। তো বৈঠক আমি যেটা নিজেও লিখেছি যে আমাদের দেশের নির্বাচনে, আমরা হতভাগ্য দেশ, আমাদের নির্বাচনে সকল পরাশক্তি অ্যাক্টিভ থাকে, এটা বুঝতে হবে। তো এখন যদি বলেন যে ভারত অমক, আগে তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তারা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে এভাবে ব্যবহার করতো। এখন দেখা যায় ফ্যাসিস্ট আর ভারত, এটা এখন উপলক্ষ হয়ে গেছে। তো আবার বক্তব্য হচ্ছে ভারতের চেষ্টা করবে, ভারত তার ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য সে করবে।
এখন আমার বক্তব্য হচ্ছে এই যে ধরেন 30টে সমঝোতা বা চুক্তি স্বাক্ষর করে দিয়েছে সব ভারতের অনুকূলের ফ্যাসিস্ট হাসিনা। এই সরকার তো একটা কথাও বলে নাই রিভাইজ করা, এবং জামাতের আমিরের পক্ষ থেকেও বলা হয় নাই, জামাত থেকেও বলা হয় নাই, বিএনপির পক্ষ থেকেও বলা হয় না। আমরা নাগরিক, আমরা তো জানতে চাই যে সব অসম চুক্তি আছে সেগুলো বাতিল হওয়া উচিত। আপনার পানি দেয় না, আপনার বর্ডার কিলিং আছে, বাণিজ্য বৈষম্য আছে, কই সে কথা তো কারো কোনো দলের কাছে শুনি না। একজন ভারতপন্থী আমরা ট্যাগ লাগাই দিচ্ছি, আর একজন ভারত বিরোধী, কই তার পক্ষ থেকেও তো বলি না, শুনি না। তো সুতরাং আমি এই জন্য বলছি এটা না, আমার কথা হচ্ছে দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, এই দেশের অভ্যুত্থান ঘটেছে, অভ্যুত্থানের শক্তিরা নির্বাচন করছে, তারা কেন হানাহানি করবে? তাদের ভিতরে যদি একতাবদ্ধ থাকে যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করব, তাহলে ভারতের এখানে কি করার আছে বা অন্য দেশের কি করার আছে? কিছুই করার নাই। কিন্তু আজকে অভ্যুত্থানের শক্তি দ্বিধাবিভক্ত বলে আজকে দেখেন তাদের কর্মীদের ভিতরে বিভক্তি আসছে। এটা সুতরাং এটা আমাদের কাম্য না, এটা আকাঙ্ক্ষা না। আপনাদের ব্যারিস্টার শাহরিয়ার কবির আর এবং আপনার মধ্যে একটা জায়গায় একটা বক্তব্যে আমরা মিল দেখেছিলাম, সেটি হচ্ছে যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা, সেটা তিনি যেমন এখন পর্যন্ত কিছু কনফিউশনের কথা বললেন, আপনার মধ্যেও কিছু কনফিউশনের কথা বিভিন্ন সময় আপনি প্রকাশ করেছেন। আপনি কি আজকেও বলবেন যে এখন পর্যন্ত কোনো কনফিউশন আপনার ভেতরে আছে? আমি বলবো, শোনেন আমি বলছি, এখন যে ধরেন পোস্টাল ব্যালট, আপনি জানেন মিডিল ইস্টে কয়েকটা দেশের ইয়েতে ধরা পড়ছে যে ওখানে একটা জায়গায় ব্যালট জড়ো করা হচ্ছে, এবং এইটা টার্গেট করে করে কোন সেন্টারে কে পাঠাবে কে জানে। এই ব্যালট পেপার এটা ইলেকশন কমিশনও এটা কিন্তু নোটে নিয়েছে, এবং তারা বলেছে অ্যাকশনে বলেছে ওখানে দূতাবাসকে দায়িত্ব দিয়েছে তদন্ত করার, তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাকে প্রয়োজনে রিপ্যাট্রিয়েট করা হবে এবং তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক, দুই হচ্ছে ভোট ট্রান্সফার। আমাদের বাংলাদেশের স্মরণকালে 7 লক্ষ ভোট ট্রান্সফার হয়েছে, এ সিট থেকে ও সিট, ও সিট থেকে ও সিটে গেছে, এবং এটা যারা পরিকল্পনা এবং কৌশল করে তাদের পক্ষে সম্ভব। এবং এমনও হতে পারে একটি দল হয়তো ধরেন তাদের ভোট তারা গুনতে পারে, ধরেন এখানে তাদের ভোট 5,000 শট আছে, 10,000 শট আছে, বরিশাল থেকে নিয়ে আসলো ঢাকা শহরের অমুক সিটে 10,000 ভোট বাড়াই দিল, তাহলে তার সিট পাস করবে, এরকম ভোট ট্রান্সফার। এখন প্রশ্ন হচ্ছে এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ইলেকশন কমিশনের জুনিয়র অফিসার ধরা পড়েছে, এটাতে ধরা পড়েছে, পুলিশ ধরেছে, হ্যাঁ পুলিশ ধরেছে, এবং ইলেকশন কমিশনে এটা নোটে নিয়েছে। 3, আপনি দেখেন নারীরা, নারী জামাতের নারী কর্মীরা গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে যাচ্ছে। আমার কথা হচ্ছে তারা ক্যাম্পিং করতে যেতেই পারে, কিন্তু এনআইডি চায়, বিকাশ নাম্বার চায়। আপনি বলেন এনআইডি কেন পার্সোনাল, একজনের পার্সোনাল জিনিস এনআইডি কেন নেবে, কেন বিকাশ নাম্বার নেবে? বলেন বিকাশ নাম্বারের কি কাজ ইলেকশনে রিলেটেড কি? এখন জামাতের আমির নিজেই হুঙ্কার দিয়েছে নারীদেরকে হেনস্থা করা হয়েছে, আমরা এটা সহ্য করব না, 31 তারিখে সমাবেশ দিয়েছে। এটা তো মাঠ গরম করা না, মাঠ গরম করা। আমার কথা হচ্ছে যদি নারীদেরকে হেনস্থা করা হয়ে থাকে তাদেরকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হোক, আর এটাও করা হোক যে বিকাশ নাম্বার কেন চাইলো, কেন এনআইডি চাইলো, এটা ইলেকশন ক্যাম্পিং এর সাথে কি সম্পর্ক আছে? তাদেরকেও যারা এই কাজ করছে তাদেরও শাস্তির আওতায় আনা হোক, কিন্তু হুঙ্কার দেওয়া তাদের এটা বরদাস্ত করা হবে না, এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর সাথে আপনি হয়তো যুক্ত করবেন হানা ভোট, একটা কনফিউশন, ভোট গণনা শেষ পর্যন্ত কত সময় নিয়ে আসলে শেষ হয় সেটাও একটা কনফিউশন, সেটা যেহেতু এবার ব্যতিক্রম হচ্ছে আসলে এই ধরনের বিষয়গুলো যুক্ত